অবশেষে বাংলাদেশকে সুখবর পাঠালো ভারত। এবং সর্বশেষ জানাবো, শুধু বিএনপি নয়, বিদেশিরাও দ্রুত নির্বাচন চায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে বাংলাদেশকে সুখবর পাঠালো ভারত। উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবেলা করা যায়। তার এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য 4 জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, এই বিশেষজ্ঞরা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্ত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতে ভারতের সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয়ের সমাধানের অপেক্ষায় রয়েছে ভারত। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বহুবার গঠনমূলক বৈঠকে আলোচনা করেছি, এমনকি সচিব পর্যায়েও। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার সঙ্গে আমরা প্রস্তুত, যদি তা পারস্পরিক উপকারে উপযোগী পরিবেশে হয়। 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 19 জুন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। চীনের কুনমিংয়ে 9ম চায়না সাউথ এশিয়ান এক্সপোজিশন অ্যান্ড দ্য 6th চায়না সাউথ এশিয়া কোঅপারেশন শীর্ষক বৈঠকের সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আশেপাশের অঞ্চলের ঘটনা প্রবাহে আমরা সবসময় নজর রাখি, কারণ এগুলো আমাদের স্বার্থ ও নিরাপত্তা সম্পর্কিত। প্রতিটি দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা আলাদা আলাদা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতীয় সংসদীয় কমিটির বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনার প্রাথমিক প্রস্তুতিপত্র অনুযায়ী আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়গুলোতে মতামত চাওয়া হবে তা হল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উগ্রপন্থার উত্থান, বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ চীনের কৌশলগত সখ্যতা নিয়ে ভারতের উদ্বেগ। শুধু বিএনপি নয়, বিদেশিরাও দ্রুত নির্বাচন চায়। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই 8 আগস্ট বিএনপি নয়াপল্টনে তার কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিল। সেই সময় অনেকেই বিএনপি নির্বাচনের এই দাবিতে অবাক হয়েছিলেন। তাদের মনোভাব এমন ছিল, মাত্র হাসিনার পতন হয়েছে, এখনই কেন নির্বাচনের দাবি? তারা আরও অবাক হয়েছিলেন, হাসিনার পতনের দিন 5 আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম প্রতিক্রিয়ার বক্তব্যে বলেছিলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তিনি তার দলের নেতাকর্মীদের আনন্দে ভেসে না গিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সচেতন হওয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন। সে সময় বিএনপি তো বটে, অনেকে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে তারেক রহমানের এমন বক্তব্যে ফিসফাস করেছিলেন। তাদের বদ্ধমূল ধারণা ছিল, হাসিনার পতন, অন্তর্বর্তীকালীন সরকার সহ পুরো নির্বাচনী পরিবেশ তাদের অনুকূলে। নির্বাচন হলেই বিএনপি অনায়াসে বিজয়ী হবে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের এই ধারণা অস্বাভাবিক নয়, কারণ দলটির প্রবল প্রতিপক্ষ আওয়ামী লীগের পতন হয়েছে এবং তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে গেছে। এ অবস্থায় দেশের সবচেয়ে বড় দল বিএনপির জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে দলটির পোড় খাওয়া ও অভিজ্ঞ শীর্ষ নেতা ও নীতি নির্ধারকেরা ঠিকই তাদের দূরদর্শী চিন্তা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জানেন, শুরুতেই যদি অনতি বিলম্বে নির্বাচনের দাবি না করা হয় তাহলে অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য জনগণের ওপর চেপে বসবে। হাসিনার পতনের পপুলার ইস্যুকে সামনে রেখে সেই ফায়দা লুটবে এবং সেই বয়ান শুরু করবে, রাজনৈতিক দল মানেই খারাপ। রাজনৈতিক দল ক্ষমতায় এলে হাসিনার মতো একই কাজ করবে। কাজেই অরাজনৈতিক সরকারই ভালো এবং তারাই দেশ চালাবে। ইতোমধ্যে এই বয়ান শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। বারবার ক্ষমতায় আসা অভিজ্ঞ দল বিএনপি গণঅভ্যুত্থানের পর এবং
অন্তর্বর্তী সরকারের শুরুতেই যে আশঙ্কা করেছিল, পরবর্তীতে ধীরে ধীরে তাই ঘটছে। সংস্কার ও গণহত্যার বিচার ইস্যুকে সামনে রেখে আগের সংস্কার পরে নির্বাচন তত্ত্ব হাজির করা হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত এনসিপি এই তত্ত্বের উপর জোর দিয়ে আওয়াজ তোলা শুরু করে। এখনো এই আওয়াজ দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। এর কারণ হচ্ছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব বিস্তার এবং প্রশাসন সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাদের ভাবধারার লোকজন দিয়ে এক ধরনের ক্ষমতার বলয় তৈরি করতে সক্ষম হয়েছে এবং ক্ষমতা উপভোগ করছে। সরকারের মধ্যেও তাদেরকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন প্রশ্নের ঢিলেমি দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এমন একটি হাইপোথেটিক্যাল টাইম ফ্রেম নির্ধারণ করেছে। বিএনপি সহ রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের এই সময়সীমাকে নির্বাচনী মূলা ঝুলানো হিসেবে মন্তব্য করেছেন। কেউ কেউ সরকারের এই সময়সীমাকে সন্দেহের চোখে দেখে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন হবে এমন এক গোলক ধাঁধার তত্ত্ব হাজির করেছেন। কতটুকুতে স্বল্প হয় আর কতটুকুতে বেশি হয় তার পরিষ্কার কোনো ব্যাখ্যা তিনি দেননি। ফলে তার এই তত্ত্ব হাইপোথেটিক্যাল হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ পর্যন্ত গত ঈদের আগের দিন তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্পষ্ট করে বলেন, নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে। দেখা যায় প্রধান উপদেষ্টা তার স্বল্প ও বেশি সংস্কারের তত্ত্বের মীমাংসা না করেই নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় তার বক্তব্যে হেরফের রয়েছে। এটাও লক্ষণীয় হয়ে ওঠে বিএনপির দ্রুত নির্বাচন চাওয়া তিনি পছন্দ করছেন না, বিরক্ত হচ্ছেন। তার এই বিরক্তির প্রকাশ ঘটে জাপান সফরের সময়, যখন বলেন শুধু একটি দলই নির্বাচন চায়। তার এই বক্তব্য যে বিএনপিকে উদ্দেশ্য করে বলা তা কারো বুঝতে বাকি থাকে না। স্বাভাবিকভাবেই বিএনপি তার প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতৃবৃন্দ বলতে শুরু করেন নির্বাচন চাওয়াকে সরকার যেন অপরাধ হিসেবে গণ্য করছেন। অন্যদিকে বিএনপির এই দ্রুত নির্বাচন চাওয়াকে কিছু ইউটিউবার এবং তাদের সমর্থকরা ভারতের নির্বাচন চাওয়ার সঙ্গে মিলিয়ে বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করতে থাকে। শুধু বিএনপিকে নয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও তারা ভারতের দালাল ট্যাগ লাগিয়ে দেয়। তারা বিএনপি ও সেনাপ্রধানের নির্বাচন চাওয়াকে ভারতের চাওয়ার সাথে মিলিয়ে ব্যাপক প্রচারণা চালাতে থাকে। উদ্দেশ্য তাদের বিরুদ্ধে দেশের মানুষের ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগানো, অর্থাৎ বিএনপি ও সেনাপ্রধান ভারতের দালাল এবং তাই তাদের দাবি মতো নির্বাচন দেয়া যাবে না। এতে পরোক্ষভাবে জামায়াতে ইসলামী ও এনসিপির অনলাইন অ্যাক্টিভিস্ট ও সমর্থকরা সমর্থন দিতে থাকে। তারা এটা বুঝতে চায় না বিএনপির নির্বাচন চাওয়া নিয়ে জামায়াতে ইসলাম এবং এনসিপির সমর্থকরা যতই অপপ্রচার চালাক না কেন, তাদের সম্মিলিত ভোটের হার বিএনপির ভোটের ধারে কাছেও নেই। এই ব্যবধান কমাতে তাদের দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তাদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের অনীহা রয়েছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতা উপভোগের লোভ পেয়ে বসেছে, তারা ক্ষমতা উপভোগ করেছেন। অন্যদিকে প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গায় জামায়াতের লোকজন রয়েছে এবং সেও ক্ষমতা উপভোগ করছে। বলা হয়ে থাকে স্বাধীনতার পর জামায়াত কখনো এত ক্ষমতা উপভোগ করতে পারেনি। আর সরকার এনসিপির কথা বিনা বাক্যে মেনে নেয় তারাও ক্ষমতা উপভোগ করছে। ইতোমধ্যে বদলি বাণিজ্য থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা পাওয়ার অভিযোগ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। ফলে পর্যবেক্ষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকার জামায়াতে এনসিপি এই ত্রয়ী এক হয়ে গণতান্ত্রিক ধারাকে পাশ কাটিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে। তারা জানে ভোটের রাজনীতির মাধ্যমে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 0%। কাজেই এভাবে যতদিন পারা যায় তারা ক্ষমতা উপভোগ করে যেতে চায়। এর মধ্যে সরকারি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দল গোছানোর কাজটিও তারা সেরে ফেলতে চায়। সঙ্গত কারণে বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অনির্বাচিত সরকারের দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা মানবে কেন? দলটি তো বারবারই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছে সে যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকুক, তাতে তার কোনো আপত্তি নেই। শুধু সরকার কেন, অন্য দলগুলো যদি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে তাতেও তার কোনো আপত্তি নেই। এক্ষেত্রে দ্রুত নির্বাচনই একমাত্র পথ। দলটির এই কথা যৌক্তিক। ফলে সেই নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। শুধু বিএনপি কেন, দেশের মানুষও চায় নির্বাচন হোক। নানা কূটকৌশল ও উসিলা দিয়ে ক্ষমতা ভাগাভাগি করে থাকার প্রবণতা গণতন্ত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দায়িত্বশীল দল হিসেবে বিএনপি তা মানার কোনো কারণও নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন, তখন বিএনপি তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে এবং সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কর্মসূচির ঘোষণা দেয়।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।